হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যদি ভালো না থাকো তাহলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও, কারণ দীর্ঘদিন আমরা ক্লাস 12 আমি ভিডিও দিতে পারিনি। আজকের থেকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে পুরো সিলেবাস, ক্লাস 12-এর পুরো সিলেবাস আমি তোমাদের কভার আপ করব। তো প্রথম যে দুটো লেকচারের জন্য আমি সময় বার করতে পারিনি, অর্থাৎ সলিড স্টেট এবং দ্রবণ, সেই চ্যাপ্টার দুটো আমি তোমাদের পড়াবো। বাট আমি ওই দুটো চ্যাপ্টারকে একটু সাইডে রেখে, যদিও এই দুটোর ভিডিও অলরেডি দেওয়া আছে, কিন্তু 2023-এর জন্য আমি তোমাদের প্রিপেয়ার করব। আজকের থেকে নতুন ট্রেন্ড, আগের ভিডিওগুলো পারলে একটু দেখো, আর যদি না দেখো তাতেও কোনো সমস্যা নেই। আমি এরপরে সময় বার করে অবশ্যই ওই দুটো চ্যাপ্টারের জন্য ভিডিও কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, তোমাদের ক্লাস 12-এর থার্ড চ্যাপ্টার ইলেকট্রোকেমিস্ট্রি, অর্থাৎ তড়িৎ রসায়ন নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। কি পড়বো আজকে বাবা? তড়িৎ রসায়ন, অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি। এই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে তোমাদের তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, এই যে পারস্পরিক রূপান্তর, এই বিষয়টা নিয়েই কিন্তু পুরোপুরি আলোচনা করা যায়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বা রসায়নের যে শাখায় এই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির পারস্পরিক রূপান্তরকে ব্যাখ্যা করা হয়েছে, সেটাই হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন। কখনো কখনো দেখবে শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবলমাত্র আমরা এক রূপ থেকে অন্য রূপে কিন্তু নিয়ে যেতে পারি। অর্থাৎ না আমরা সৃষ্টি করতে পারবো, না আমরা ধ্বংস করতে পারবো। আমরা কি করতে পারি? আমরা খালি ইন্টারচেঞ্জ করতে পারি। কখনো বিভিন্ন প্রকার শক্তি রূপান্তর সম্পর্কে তো আমরা পড়েছি, কিন্তু আমরা ওই জিনিসগুলোতে যাব না। শুধু আমরা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে, আর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর কিভাবে হয়, জাস্ট আমরা ওটা নিয়ে আলোচনা করব। ঠিক বোঝা গেল? টার্গেট ইজ ফিক্সড, টার্গেট পুরোপুরি ফিক্সড। এবার আমরা এটা নিয়ে এগোই। দেখো, কখনো কখনো দেখবে যে, সাপোজ একটা এক্সাম্পল দিই, সাপোজ মিষ্টির দোকানে তোমরা কি দেখো, বিভিন্ন দামের মিষ্টি, কিন্তু বাবা দেখো ফান্ডাটা কিন্তু সেম। ফান্ডাটা কি? ওই সেই একই ছানা, সে থেকে একই রকমের সন্দেশ তৈরি হবে, বা ছানা থেকে একই রকমের মিষ্টি, সব মিষ্টি সেম, শুধু কিছু পরিমাণে কেমিক্যালস বা কিছু এলাচ বলো, এই ধরনের কিছু জিনিস বলো মিশিয়ে একই ছানা তার ভিন্ন 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 রূপ দেওয়া হয়েছে। অর্থাৎ একই শক্তি, তাকে জাস্ট ভিন্ন 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 নাম দেওয়া হয়েছে। টেস্ট তো সবই সেম, অর্থাৎ সবে কিছুর ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে মোদ্দা কথা জিনিসটা সেম, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট আমরা কী করছি, ওই জিনিসটাকে একটু অন্য নামে চালাচ্ছি, একটু অন্য টেস্ট করে দিচ্ছি, দামটা একটু বেড়ে যাচ্ছে। আবার দেখবে তোমরা যদি হোটেলে খেতে যাও, ম্যাক্সিমাম হোটেলে কী করে, তুমি যদি মাছের ঝোল ভাত চাও, দেখবে মাছের ঝোলের সাথে যে বা মাছের ঝোল, সেই বা ডিমের ঝোল, সেই বা মাংসের ঝোল, অর্থাৎ সব ঝোলই সেম, সব কিছুর ভেতরে তুমি টেস্ট পাবে, অর্থাৎ মোদ্দা কথা জিনিসটা কিন্তু সেম, ঘুরিয়ে ফিরিয়ে সেইগুলো ইউজ করা হচ্ছে। এখানেও আমরা তাই করব, শক্তির জাস্ট প্লেন ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ কখনো আমরা তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে নিয়ে যাব, কখনো রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে নিয়ে যাব। দেখবে আমরা যত রকমের ইনস্ট্রুমেন্টস ইউজ করি, ল্যাপটপ হয়ে গেল, কম্পিউটার হয়ে গেল, টিভি হয়ে গেল, ক্যালকুলেটর হয়ে গেল, এগুলো বিভিন্ন ফোন হয়ে গেল, এগুলোর মেন ফান্ডাটা কি? ব্যাটারি। ব্যাটারি, এই ব্যাটারির ভেতরে কি হয়? কেমিক্যাল রিয়াকশান হয়। কেমিক্যাল রিয়াকশানের ফলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার কখনো কখনো তড়িতের প্রভাবে কোনো কোনো কেমিক্যালস তৈরি হয়, অর্থাৎ তড়িৎ শক্তির প্রভাবে কখনো কখনো কোনো রাসায়নিক দ্রব্যাদি উৎপন্ন হয়। সেই ক্ষেত্রে কি হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন সাপোজ তুমি কস্টিক সোডা উৎপাদনের ক্ষেত্রে তড়িৎ শক্তি প্রয়োগ করবো, কস্টিক সোডা উৎপন্ন হবে। কীভাবে হবে? আলাদা বিষয়। হাইড্রোজেন উৎপন্ন করার ক্ষেত্রে, ক্লোরিন উৎপন্ন করার ক্ষেত্রে, ঠিক তো এই ছিল আমাদের ফান্ডা। যে ইন্ট্রোডাকশানে আমরা কি পড়ছি, যে কিছু এক্সাম্পলস আমরা জানলাম যেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে, কিছু এক্সাম্পলস আমরা দেখলাম যেখানে তড়িৎ শক্তি থেকে অবশ্যই রাসায়নিক শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক, তাহলে আমরা তড়িৎ রসায়নে অ্যাকচুয়ালি যেটা করতে পারি, দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা যে সেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রো
কেমিক্যাল সেল। একে দুই ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, সেল ইজ অফ টু টাইপস। কি কি ভাগে ভাগ করা হয়েছে? ইলেকট্রোকেমিক্যাল সেল ইজ অফ টু টাইপস, গ্যালভানীয় সেল অর্থাৎ গ্যালভানিক সেল और ভোল্টাইক সেল। আর একটা কি? ইলেকট্রোলাইটিক সেল। অর্থাৎ গ্যালভানীয় কোষ, আর একটা কি বললাম? তড়িৎ বিশ্লেষী কোষ। এখানে কি হয়? এখানে রাসায়নিক শক্তি অর্থাৎ কেমিক্যাল এনার্জি কনভার্ট হয়ে কি উৎপন্ন করছে? ইলেকট্রিক এনার্জি। অর্থাৎ কেমিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কিসে? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর এখানে কি হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। খুব ইম্পর্টেন্ট জায়গা বাবা, দুটো একদম বেসিক জায়গা থেকে বোঝো, তাহলে কি হবে? কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে যাচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। দুটো ভিন্ন ভিন্ন সেল, একটা গ্যালভানীয় কোষ আর একটা তড়িৎ বৈশ্লেষিক কোষ। তড়িৎ বৈশ্লেষিকে মনে রাখা সহজ উপায় কি? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি হচ্ছে এখানে? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আর এখানে গ্যালভানিক সেলে কি হচ্ছে? উল্টোটা হচ্ছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট হচ্ছে। এখন কোন কোন ধরনের ক্ষেত্রে এই গ্যালভানিক সেলের আমরা এক্সাম্পলস পড়তে পারবো? নাম্বার 1 ড্যানিয়েল সেল, খুব ইম্পর্টেন্ট জায়গা। ড্যানিয়েল সেল। নাম্বার 2 ড্রাই সেল অর্থাৎ নির্জল কোষ। নাম্বার 3 ফিউয়েল সেল, জ্বালানি কোষ। পড়বো এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। অ্যান্ড নাম্বার 4 অবভিয়াসলি ব্যাটারি। এই চারটে টাইপ এখানে কিন্তু ইনক্লুডেড। এই গ্যালভানিক সেলের আমাদের এক্সাম্পল স্বরূপ যদি পড়তে হয়, দেন আমরা ড্যানিয়েল সেল পড়বো, ড্যানিয়েল কোষ পড়বো, ড্রাই সেল পড়বো, নির্জল কোষ পড়বো, জ্বালানি কোষ পড়বো, আর ব্যাটারি পড়বো। অল্প অল্প করে সবগুলোই পড়বো। অ্যান্ড এখানে যেমন তড়িৎ বৈশ্লেষিক কোষে কি হচ্ছে? সাপোজ সোডিয়াম ধাতু উৎপাদন করার ক্ষেত্রে ডাউন সেল ঠিক, এর কয়েকটা এক্সাম্পল আমরা পড়বো। ডাউন সেল সম্পর্কে খুব বেশি আমরা জানবো না, তবে কিছুটা আমি জানানোর চেষ্টা করব। তো দেখো, ফার্স্ট অফ অল এই হলো আমাদের ইন্ট্রোডাকশন, অর্থাৎ এইগুলো না জানলে আমরা কিন্তু পরবর্তীকালে এগোতে পারবো না। এখন যে কোনো কেমিক্যাল রিয়াকশান এই ধরনের ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে পড়ার সময় আমাদের দুটো তড়িৎদ্বার লাগবে। একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। একটা অ্যানোড, একটা ক্যাথোড, অর্থাৎ দুটো তড়িৎদ্বার না হলে রিয়াকশান কমপ্লিট হবে না। সেই রিয়াকশানে আমরা আসবো। তার আগে আমি একটু দুটো জিনিস তোমাদেরকে বলি যে এই চ্যাপ্টার পড়ার সময় আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে জারণ আর বিজারণ সম্পর্কে আমাদের ফুল কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হওয়া চাই। জারণ আর বিজারণ সম্পর্কে ফুল কনসেপ্ট আমাদের ক্লিয়ারেন্স চাই। তাহলে হোয়াট ডু উই মিন বাই জারণ? জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগ করা। দেখো, সাপোজ আমাদের দুটো বিক্রিয়া হবে। একটা হচ্ছে মানে যখন আমরা কোনো কেমিক্যাল সেল তৈরি করব, তখন অবশ্যই আমাদের দুটো বা তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, আমাদের ফার্স্ট অফ অল অ্যানোড অ্যান্ড ক্যাথোডকে আইডেন্টিফাই করতে হবে। কাকে কাকে আইডেন্টিফাই করব? অ্যানোড আর ক্যাথোড, নাম্বার 1। নাম্বার 2,
আমাদের অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন জানতে হবে। এই দুটো জিনিস তো অবশ্যই আমাদের কিন্তু আলোকপাত করতে হবে। আমি সব বেসিক জায়গা থেকে তোমাদের বোঝাবো। এখন হোয়াট ডু উই মিন বাই অক্সিডেশন? জারণ বলতে আমরা কি বুঝি? সাপোজ একটা কেমিক্যাল রিয়াকশন আমি যদি লিখি জারণের ক্ষেত্রে, জারণের ক্ষেত্রে একটা কেমিক্যাল রিয়াকশন লিখছি, সাপোজ এম অ্যারো দিয়ে এম প্লাস ই, অর্থাৎ এই কেমিক্যাল রিয়াকশনটাতে একটা এম যখন ক্যাটায়নে রূপান্তরিত হলো তখন একটা ইলেকট্রনকে রিলিজ করলো, অর্থাৎ ইলেকট্রন এখানে কি হলো, ইলেকট্রন রিলিজ হলো। আর ইলেকট্রন রিলিজ করা মানেই হলো জারণ হওয়া। তো এই রিয়াকশনটাকে একটু যদি মডিফাই করে লিখি এই চ্যাপ্টারে যেটা আমার লাগবে, এম থেকে যদি দুটো ইলেকট্রন বার হয় তাহলে আমি এখানে কি লিখবো, 2e। তাহলে আমরা বলতে পারি এম থেকে যদি n সংখ্যক ইলেকট্রন বার হয় তাহলে এম এর মাথায় কি লিখবো, mn প্লাস। তাহলে জারণ মিন্স ইলেকট্রন রিলিজ হবে। দেন অবভিয়াসলি বিজারণ মিন্স কি হবে বাবা, বিজারণ মানে হবে ইলেকট্রন mn প্লাস যোগ ne অ্যারো দিয়ে m, অর্থাৎ বিজারণে কি হবে, ইলেকট্রন যোগ হবে। তাহলে একটা জিনিস মনে রাখার জন্য আমি বলতে পারি যে বিজারণে ব আছে আর বাম দিকে ইলেকট্রন যোগ আছে, তাহলে বিজারণ মানে বাম দিকে ইলেকট্রন যোগ। সবসময় জন্য রিয়াকশন এমনভাবে করবে, দেখো এম এর উপরে এখানে কত আছে, অক্সিডেশন স্টেট 0, তাহলে এখানে একটা প্লাস, এখানে ইলেকট্রন মিলে এই পাঁচটাও টোটাল কি হবে, নিউট্রাল হয়ে গেছে। এখানে এম এর মাথার উপর কত আছে, 0, এখানে 2 প্লাস আর দুটো ই মিলে এটাও পুরো নিউট্রাল হয়ে গেছে, এম এর মাথায় 0। তাহলে এখানে এম থেকে এম প্লাস আর এন ই মিলে নিউট্রাল হয়ে গেছে, দুপাশে চার্জ সেম আছে। তাহলে মাথায় রাখবে নাম্বার অফ এম দুপাশে সমান, নাম্বার অফ চার্জ দুপাশে সমান। এই ছিল জারণ আর বিজারণের ফান্ডা, এই ছিল জারণ আর বিজারণের ফান্ডা। তা এখন আমি এই জারণ আর বিজারণ যখন আমরা শিখে নিলাম তখন আমি একটু অ্যানোড বা ক্যাথোডটাও একটু বলে দিই। সবসময় মাথায় রাখবে, জীবনে কখনো এই ভুলটা করবে না। ক্যাথোড মানে সব সময়ের জন্য সেখানে কি হবে, বিজারণ হবে। ক্যাথোড মানে সব সময়ের জন্য সেখানে কি হবে, বিজারণ হবে। অ্যানোড মানে সব সময়ের জন্য সেখানে জারণ হবে। ক্যাথোড মানে সব সময়ের জন্য সেখানে বিজারণ হবে, অ্যানোড মানে সব সময়ের জন্য জারণ হবে। মনে থাকবে কথা বাবা, কথা পুরো মনে থাকবে। তাহলে এই দুটো ফান্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আবারও বলছি, জারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন ডান দিকে যোগ হবে, বিজারণ শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন বাম দিকে যোগ হবে। সাপোজ আমি একটা কেমিক্যাল রিয়াকশন লিখছি, লুক লাইক দিস, Zn অ্যারো দিয়ে Zn2 প্লাস যোগ 2e, ইলেকট্রন কোন দিকে যোগ হলো, ডান দিকে যোগ হলো। এটা তাহলে অক্সিডেশন না রিডাকশন? বলো 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 বলো, অক্সিডেশন। অ্যান্ড যদি আমি এই রিয়াকশনটা লিখি Cu2 প্লাস যোগ 2e অ্যারো দিয়ে Cu, এই রিয়াকশনটা কি রিয়াকশন? রিয়াকশনটা হলো বিজারণ রিয়াকশন। তাহলে আমাদের মোটামুটি প্রিলিমিনারি যে কনসেপ্ট প্রয়োজন এই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে সেটা কিন্তু মোটামুটি আমরা জানতে পারছি, ঠিক আছে? তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল, আরেকটা কথা তোমাদের বলে দিই যে যখন কোনো যুদ্ধ শুরু হয়, অর্থাৎ এটা হলো আমাদের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের পরিস্থিতি। এবার যুদ্ধের জন্য কি হচ্ছে, যখন তুমি যুদ্ধে নামছো তখন কি আগের থেকে অনেক বেশি প্রিপারেশান লাগে। অনেক প্রিপারেশান নিলাম, ভালো করে ড্রেস আপ করে নিলাম, ভালো করে প্র্যাকটিস করে নিলাম, টোটাল প্র্যাকটিস এখানে আমরা করে নিলাম। এইবার কি যুদ্ধ করতে গেলে আমাদের কি লাগবে, একটু ঢাল, তরোয়াল, বন্দুক, হ্যান সাথে হলো লাগবে। তো ঢাল তরোয়াল বলতে কি বোঝাচ্ছি, 1 নম্বর তড়িৎদ্বার লাগবে। কি লাগবে, তড়িৎদ্বার। বলে স্যার তড়িৎদ্বার তো জেনে গেছি অলরেডি। কি কি জেনেছো বাবা? অ্যানোড আর ক্যাথোড, এসি, এসি এয়ার কন্ডিশন নয়, এসি, অ্যানোড আর ক্যাথোড তড়িৎদ্বার লাগবে। অ্যান্ড নাম্বার 2 তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ লাগবে। অর্থাৎ তড়িৎদ্বারটাকে রাখার জন্য, এই যে এটা হলো তড়িৎদ্বার, দিস ইজ তড়িৎদ্বার, এটা রাখার জন্য কি লাগবে, ঢাল তরোয়াল রাখার জন্য তার জায়গা লাগবে। রেখে দিলাম, যা আমার ঢাল তরোয়ালটা ঢুকেই গেল ভেতরে, বেরিয়েছে।
তাহলে কি লাগালো, তড়িৎদ্বার নিয়েছি আর তড়িৎদ্বার রাখার জন্য তার জায়গা নিয়েছি, তড়িৎ বৈশ্লেষিক দেবো। অবশ্যই একটা ভোল্ট মিটার লাগবে। কি লাগবে, ভোল্ট মিটার। স্যার ভোল্ট মিটার না ভোল্টা মিটার, ভোল্ট মিটার না ভোল্টা মিটার, ভোল্ট মিটার। কেন ভোল্টা মিটার লাগবে না সেই বিষয়ে আমি আসবো, টোটাল কনসেপ্ট ক্লিয়ার করব, কথা দিয়েছি। তো চলো আমাদের যুদ্ধ আমরা শুরু করি। बहुत देर से बैठा है, करना है कुछ काम, शुरू करो अंताक्षरी लेके प्रभु का नाम। চলো তাহলে প্রভুর নাম নিয়ে আমরা শুরু করি যুদ্ধ। ফার্স্ট অফ অল আমরা গ্যালভানিক সেল নিয়ে আলোচনা করব। গ্যালভানিক সেলের ভেতরে আমি টোটাল 4টে টপিক তোমাদের বলেছি। গ্যালভানীয় সেলের ভেতরে ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। একবার 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 ড্যানিয়েল সেল ভালো করে বুঝে নাও, এরপরে এই চ্যাপ্টার 100% তোমার কাছে ইজি হবে, আমি কথা দিচ্ছি। একটু ভালো করে নেক্সট 10 to 12 মিনিটস কনসেন্ট্রেট, ফোকাস। লুক, সাপোজ ছবিটা আঁকতে মেবি একটু টাইম লাগতে পারে, হয়তো খুব ভালো ছবি আঁকতে পারি না বাবা, তবুও তোমাদের বোঝানোর মতন যতটা সম্ভব আমি আঁকার চেষ্টা করছি। এই হলো আমার দুটো পাত্র নিয়ে নিয়েছি আমি। এবার কি করছি, এই পাত্রের ভেতরে একটা কি নিয়ে নিলাম, তড়িৎদ্বার নিয়ে নিলাম। কি নিয়ে নিলাম, একটা তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার নিয়ে নিলাম। এদিকের পাত্র সেম ভাবে একটা তড়িৎদ্বার নিয়ে নিচ্ছি। এ পুরো এর ভেতরে নিচ অব্দি এরকম ভাবে লেগে আছে, একদম নিচ অব্দি এইভাবে লেগে আছে এই তড়িৎদ্বার দুটো। ঠিক আছে, এই তড়িৎদ্বার দুটো এর ভেতরে নিয়ে নিয়েছি। এখন কি করছি, সাপোজ এটা আমাদের জিঙ্কের তড়িৎদ্বার, এটা কিসের তড়িৎদ্বার, আমাদের Zn, এন্ড এটা আমাদের কপার। কিসের তড়িৎদ্বার, কপার। একটা জিঙ্কের তড়িৎদ্বার, একটা কপারের তড়িৎদ্বার। একটা জিঙ্কের তড়িৎদ্বার, একটা কপারের তড়িৎদ্বার। এখন কি করছি, এই জিঙ্কের তড়িৎদ্বারের ভেতরে কিছু পরিমাণ ZnSO4 আমি দ্রবীভূত করে দিলাম। কি দিয়ে দিলাম বাবা, জিঙ্ক সালফেট। কারণ কি, যে মেটালটা আমি নেব অ্যাজ এ তড়িৎদ্বার, তার কোনো একটা লবণের সলকে আমি এর ভেতরে নিয়ে নেবো অ্যাজ এ মানে তড়িৎ বৈশ্লেষিক লবণ হিসেবে। তাহলে এর ভেতরে আমি কাকে নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি টোটালটা নিয়ে নিয়েছি ZnSO4। কাকে নিয়েছি, ZnSO4। অ্যান্ড সেম অ্যাজ এর ভেতরে আমি কাকে নিয়েছি, এর ভেতরে আমি কাকে নিচ্ছি, এর ভেতরে নিচ্ছি কপার সালফেট। ওখানে যেহেতু Cu নিয়েছি, তাই জন্য এর ভেতরে আমি কাকে নিয়ে নিলাম, কপার সালফেট সলিউশন। একদিকে জিঙ্ক নিয়েছি, একদিকে কপার সালফেট সলিউশন নিয়ে নিয়েছি। একদিকে জিঙ্ক নিয়েছি, একদিকে কপার সালফেট সলিউশন নিয়েছি। এই হচ্ছে আমার ফান্ডা। আর এইটাকে পুরো এই অবধি পুরো জোগাড় আছে, এটাকে পুরো এই অবধি জোগাড় আছে। এখন এর সাথে আমি কি কানেক্ট করলাম, এর সাথে আমি একটা তড়িৎ প্রবাহ কানেক্ট করলাম। এর সাথে আমি একটা তড়িৎ প্রবাহ কানেক্ট করলাম। বৈদ্যুতিক সংযোগ ঘটালাম। এন্ড এইখানে একটা ভোল্ট মিটার নিলাম। মেজার করতে হবে না, বোঝা গেল এই অবধি।
এইবার এইখানে আমি কি পাত নিয়েছি, এখানে জিঙ্কের একটা তড়িৎদ্বার নিয়েছি, আর এদিকে আমি একটা কপারের তড়িৎদ্বার নিয়েছি, এগুলোকে কানেক্ট করেছি, বৈদ্যুতিক সংযোগ করে দিয়েছি। এর সাথে লাগলেই সঙ্গে সঙ্গে এর ভেতরে পাওয়ার সাপ্লাই শুরু হয়ে যাবে এবং এই দুটোর ভেতরে রিয়াকশান শুরু হয়ে যাবে। এখন সবসময়ের জন্য মনে রাখবে এইটাকে আমি কি হিসাবে কাজ করছি, দিস ইজ ট্রিটেড অ্যাজ অ্যানোড অ্যান্ড দিস ইজ ট্রিটেড অ্যাজ ক্যাথোড। অ্যানোড মিনস সবসময়ের জন্য কোন সাইডে থাকবে, লেফট হ্যান্ড সাইডে থাকবে। ক্যাথোড সবসময়ের জন্য কোন হ্যান্ড সাইডে থাকবে, রাইট হ্যান্ড সাইডে থাকবে। একটা সেল তৈরি হতে গেলে দুটো অর্ধকোষ মিলে একটা সেল তৈরি হয়। একটা সেলের ভেতরে অ্যানোড থাকে, একটা সেলে ক্যাথোড থাকে, অর্থাৎ একটা সেলে জারণ হয়, একটা সেলে বিজারণ হয়। তো যেহেতু আমি বলছি এখানে অ্যানোড বা এখানে জারণ হচ্ছে, এখানে কি করে বুঝবো জারণ হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার আমার রিয়াকশন শুরু হচ্ছে, এবার আমার বোঝানোর জায়গাটা শুরু হচ্ছে। এইখানে যে জিঙ্কের পাতটা আছে, এই জিঙ্কের পাতটা এর ভেতরে কি আছে, জিঙ্ক সালফেট আছে। জিঙ্ক সালফেট থাকা মানে এখানে কি আছে বাবা, Zn2+, আর এখানে কপার সালফেট আছে মানে কি আছে, এখানে কপার 2+। তাহলে এখানে জিঙ্ক, এই জিঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করে, এই জিঙ্ক এই পাতটা প্রথম অবস্থায় এরকম ছিল, অর্থাৎ প্রথম অবস্থায় পাতটা কেমন আছে, জিঙ্কের পাতটা ঠিক এরকম আছে। জিঙ্ক কি করছে, জিঙ্ক Zn2+ এ রূপান্তরিত হচ্ছে এবং দুটো ইলেকট্রন এখান থেকে নির্গত হচ্ছে। কি নির্গত হচ্ছে, দুটো ইলেকট্রন এখান থেকে নির্গত হচ্ছে। বাই দ্য ওয়ে বলে রাখি, যখন আমি অ্যানোড নেব তখন এটা নেগেটিভ তড়িৎদ্বার আর এইদিকে এটা পজিটিভ। এদিকে আমি নেগেটিভ, এদিকে পজিটিভ লিখলাম না, তড়িৎদ্বারের কথাটা বলছি না, এদিকে অ্যানোড ওদিকে ক্যাথোড। এখানে নেগেটিভ চিহ্নটা কেন দিলাম আমি জাস্ট এক্সপ্লেন করছি, ভালো করে লক্ষ্য করে বোঝান। জিঙ্ক এখানে কি করলো, জিঙ্ক দুটো ইলেকট্রন নির্গত করলো, অর্থাৎ এই যে রিয়াকশনটা আমি এখানে করলাম, এই রিয়াকশনটা এখানে কি রিয়াকশন হলো বাবা, রিয়াকশনটা এখানে কি রিয়াকশন হলো, অক্সিডেশন না রিডাকশন? অবশ্যই এখানে অক্সিডেশন রিয়াকশন হলো, বিকজ অফ ইলেকট্রন দুদিকে ডান দিকে যোগ হয়েছে। এখন এই জিঙ্ক কি করছে, এই জিঙ্ক যেটা এরকম ভাবে ছিল, যখন Zn2+ এ রূপান্তরিত হচ্ছে তখন কি হচ্ছে, এই জিঙ্ক ঠিক এই রকম ভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকছে, আস্তে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এখান থেকে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং এর ভেতরে Zn2+ যে ছিল, অলরেডি Zn2+ ছিল এবং এটা ভেঙে ভেঙে অলরেডি Zn2+ ওই যে ইলেকট্রোলাইটিক সলিউশনটা আমি নিয়েছি, ZnSO4 নিয়েছি, তার ভেতরে গিয়ে জমা হচ্ছে। একে তো Zn2+ আছেই, জিঙ্কে যখন, এটা ওর ন্যাচারাল ধর্ম, সবসময় মনে রাখবে এটা ওর ন্যাচারাল ধর্ম, যখন কোনো একটা তড়িৎদ্বারকে আমি কোনো ওই সলিউশন, ওর আয়ন সমন্বিত সলিউশনের ভেতরে দেবো, ওর ধর্মই হচ্ছে ইলেকট্রনগুলোকে রিলিজ করবে এবং ওর থেকে উৎপন্ন ক্যাটায়নগুলোকে ওই দ্রবণের ভিতরে সাপ্লাই করবে, এটা ওর নিজস্ব ধর্ম, এটা আমি আসছি একটু বাদে। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, জিঙ্ক দুটো ইলেকট্রন নির্গত করছে, Zn2+ হবে এদিকে যাচ্ছে এবং দুটো ইলেকট্রন ঠিক এই বরাবর প্রবাহ হবে। তাহলে ইলেকট্রনের প্রবাহ এই বরাবর হচ্ছে, যেহেতু এখান থেকে ইলেকট্রন রিলিজ হচ্ছে, এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো যে ইলেকট্রন এর রিলিজ করছে, ফলস্বরূপ ইলেকট্রন প্রবাহ এদিকে হবে। আর আমরা জানি ইলেকট্রন প্রবাহ যেদিকে হবে, কারেন্ট প্রবাহ তার বিপরীত দিক থেকে হবে। বলে স্যার এটা তো ঠিক হজম হলো না, ইলেকট্রন প্রবাহ যেদিকে হবে কারেন্ট প্রবাহ তার অপোজিট দিকে হবে, কেন হবে? আসছি, এই ব্যাখ্যাতে অবশ্যই আমি তোমাদেরকে নিয়ে আসবো। তাহলে এই জিঙ্ক কি করলো, নিজের দণ্ড থেকে দণ্ডটাকে ক্ষয়প্রাপ্ত করছে এবং আস্তে আস্তে Zn2+ রূপে এই দ্রবণের ভেতরে সাপ্লাই করছে এবং এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, ইলেকট্রন নির্গত হচ্ছে। এইবার এই তড়িৎদ্বারের ভেতরে কি হচ্ছে, এখন এই ইলেকট্রন যেগুলো নির্গত হচ্ছে সেগুলো এই বরাবর এসে এইখানে আসছে, বুঝছো কি বললাম? এই যে ইলেকট্রন এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে ইলেকট্রন কোথায় আসলো, এই তড়িৎদ্বারে আসলো, ইলেকট্রন এই তড়িৎদ্বারে আসলো, অর্থাৎ এখানে কোন তড়িৎদ্বার আছে, কপার। এবার ইলেকট্রন এই তড়িৎদ্বারে এসে জমা হচ্ছে, এই তড়িৎদ্বারে কি হচ্ছে, এই মিডিয়ামে কে আছে, Cu2+, ও কি করবে, এই ধাতুর থেকে যে ইলেকট্রনগুলো এসছে সেইখানে গ্রহণ করে কপার উৎপন্ন করবে, অর্থাৎ এখানে পুরোপুরি উল্টো ঘটনা ওখানে হচ্ছে। এইখানে যে কপার 2+ ছিল সেই ইলেকট্রন খাচ্ছে, খেয়ে নিয়ে কি হচ্ছে, এই যে তড়িৎদ্বারটা ছিল সেখানে গিয়ে ডিপোজিট করছে, অর্থাৎ আগে কি বললাম, এখানে জিঙ্কটা ক্ষয়প্রাপ্ত হচ্ছিল আর এখানে কি হচ্ছে, কপারটা কিন্তু আরো বেশি বেশি করে কপারের উপরে ডিপোজিট হচ্ছে।
আবার বলছি, এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে এবং এখানে এসে Cu2+ থেকে আবার দুটো ইলেকট্রনকে কপারে রূপান্তরিত। তাহলে এইদিকে তড়িৎদ্বার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ওদিকে যে আমি ক্যাথোডটা বলেছি সেটা কি হচ্ছে, আরও বেশি করে রিবিল্ড হচ্ছে, আরও বেশি করে গঠিত হচ্ছে। বোঝা গেল সমস্যা কোন জায়গায় তৈরি হচ্ছে দেখো। তাহলে এই ইলেকট্রন প্রবাহ চলতেই থাকবে, কারেন্ট প্রবাহ চলতে থাকবে। এখন আমি এখানে কি ব্যবহার করেছি, এটা ভোল্টমিটার। ভোল্টমিটার। এখন দুটো রকমের জিনিস নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে ভোল্টামিটার আর একটা হচ্ছে ভোল্টমিটার। এটা টোটালটাই ফিজিক্সের পার্ট, তবু আমি তোদের একটু বলে দিই যাতে তোদের একটু সুবিধা হয়। তো ভোল্টমিটারে কি হয়, সরি ভোল্টামিটারে কি হয়, ভোল্টামিটার ইলেকট্রোলিসিস ক্যারি আউট করে। কি ক্যারি আউট করে, ইলেকট্রোলিসিস, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে ও ক্যারি আউট করে, অর্থাৎ নিজে ঘটায়, ইলেকট্রোলিসিস ক্যারি আউট করে। ভোল্টামিটারের কাজ এটা। আর ভোল্টমিটারের কাজ কি, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স সবসময় জন্য হাই হবে। রেজিস্ট্যান্স মানে কি, নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, রেজিস্ট্যান্স কি হবে, প্রচণ্ড হাই হবে, রোধ। আর এ কি করবে, পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স দুটো এন্ডের ভেতরে, অর্থাৎ দুটো জিনিসের ভেতরে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভবের পার্থক্যটাকে মেজার করে। আমার তো এখানে সেটাই চাই, আমি তো চাইছি না যে ইলেকট্রোলিসিস ও ক্যারি আউট করুক, তাহলে আমি তো ভোল্টামিটার একটা ইউজ করতাম। কিন্তু আমি চাইছি যে ও, আমি যে রিয়াকশনটা করছি সেখানে ও পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্যারি আউট করুক, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের কাছে বলুক। সেই জন্য আমি এখানে কী ব্যবহার করেছি, ভোল্টমিটার ব্যবহার করেছি। এখন সমস্যা কোন জায়গায় হচ্ছে, জিঙ্ক এখান থেকে দুটো করে ইলেকট্রন ছাড়ছে আর Zn2+, অলরেডি এখানে Zn2+ প্রেজেন্ট, আর জিঙ্ক আরও বেশি বেশি করে কী করছে, ইলেকট্রনগুলোকে ছেড়ে দিচ্ছে আর Zn2+ রূপে আরও বেশি 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 করে ডিপোজিট করছে। এবার এরকম ডিপোজিট হতে 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 এক সময় এই টোটাল তড়িৎদ্বারের চারপাশ দিয়ে পুরো Zn2+ হয়ে যাবে। ফলস্বরূপ আর কিন্তু ইলেকট্রন Zn2+, সরি Zn আর কোনো ইলেকট্রন কিন্তু ছাড়তে পারবে না। আবার বলছি, Zn2+ ইলেকট্রন ছাড়তে 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 Zn2+ পুরো এই ভেতরটা, এই যে সলিউশনটা নিয়েছি, এ পুরো ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। আর ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেলে এ কিন্তু ফার্দার আর ইলেকট্রন ছাড়তে পারবে না, অর্থাৎ এই রিয়াকশনটা তখন কি হয়ে যাবে, একসময় গিয়ে স্টপ হয়ে যাবে, একসময় গিয়ে রিয়াকশনটা পুরো স্টপ হয়ে যাবে। বুঝতে পারলে আমি কি বললাম? আবার এদিকে কি হবে, এদিকে Cu2+ আর SO4 আছে। এবার Cu2+ বারবার করে দুটো করে ইলেকট্রন খাচ্ছে, কপারের উপর জমা হচ্ছে, খাচ্ছে কপারের উপর জমা হচ্ছে, খাচ্ছে কপারের উপর জমা হচ্ছে। এবার এই পরিমাণ কমতে 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 SO4 এর পরিমাণ যাবে বেড়ে, তাহলে এই দ্রবণটা পুরোপুরি কি হয়ে যাবে, ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যাবে। তখন আর ফার্দার কপার 2+ তো এর ভেতরে থাকবেই না, তো আর ইলেকট্রন আসলে খাবে কি, আর কপারে রূপান্তরিত বা হবে কি, এই রিয়াকশানটাও বন্ধ হয়ে যাবে। ফলস্বরূপ ইলেকট্রন প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে, পুরো সিস্টেম ব্রেকস ডাউন, কোলাপস। অতিরিক্ত খেয়ে 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 মানুষের কি হয়ে যায়, রোগ হয়ে যায়। এরও তাই হচ্ছে, একই রকমভাবে এ জিঙ্ক সাপ্লাই দিয়েই চলেছে, এ নিয়েই চলেছে, একসময় কি হচ্ছে, পুরো সিস্টেম কোলাপস, শরীরের রোগ ভরে যাবে, রিয়াকশান পুরো স্টপ, তখন সব খাওয়া বন্ধ, এই ডায়াবেটিস, এই অমুক, এই তমুক, সব বন্ধ, এখানেও তাই সব বন্ধ। এইবার তখন বিজ্ঞানীরা যেখানেই একজনের ফল্ট পাইলো, সঙ্গে সঙ্গে অন্য কোনো বিজ্ঞানী সেই হাওয়ার মতন ছুটে চলে আসবে ওই জায়গাটা ভরাট করার জন্য, চলে আসলো, কনসেপ্ট, নতুন কনসেপ্ট জেনারেট করলো ওখান থেকে, বলে ঠিক আছে এইটাকে বন্ধ তো করা যাবে না, তাহলে কি দিতে হবে, কি ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ, লবণ সেতু। লবণ সেতু, লবণ সবসময় আমাদেরকে রক্ষা করেছে, বিজ্ঞানকেও বাঁচিয়েছে, আমাদের ভারতকেও বাঁচিয়েছে। লবণ আন্দোলন হয়েছিল না, ইতিহাসে পড়েছো তোমরা, লবণ সত্যাগ্রহ, দেশীয় লবণ উৎপন্ন করব, দেশীয় লবণ খাবো। কি করা হলো, একটা এরকম নেওয়া হলো, এমন একটা লবণ নেওয়া হলো, লবণ সেতু যেহেতু বলছে, লবণের মাধ্যমে বানানো সেতু, লবণ সেতু। অর্থাৎ সেতু মিন্স কি, দুই প্রান্তের ভেতরে যোগাযোগ স্থাপনকারী সংস্থা, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এদের ভেতরে যোগাযোগ স্থাপনকারী সংস্থা, এই হচ্ছে সেতু। তাহলে এর আর এর ভেতরে একটা
যোগাযোগ স্থাপন করতে হবে, এমন একটা সেতু বানাতে হবে। কি বানাতে হবে? এমন একটা সেতু বানাতে হবে। তা ক্যাটায়ন অ্যানায়নের বেগ প্রায় সমান এমন কোনো লবণ, KCl হতে পারে, অ্যামোনিয়াম নাইট্রেট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এমনরকম সল্ট যাদের ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নের গতিবেগ প্রায় প্রায় সেম। কি করা হয়? একটা ইউ আকারের নল, নেওয়া হয়, এরকমভাবে একটা ইউ আকারের নল নেওয়া হয়, এরকম একটা ইউ আকারের নল। এবারে নলের ভেতরে লবণটাকে ভরে দেওয়া হয়। তার আগে কি করা হয়? লবণের সাথে কিছু পরিমাণ একটু জিলেটিন টাইপের যৌগ, জিলেটিন মানে যেখানে একটু জেলি টাইপের যৌগ, যেমন অ্যাগার, কি নাম বললাম? আগার, AGAR, এই ধরনের একটা যৌগ, মানে একটা জিলেটিন টাইপের, একটু আঠালো জাতীয় যৌগ। এর সাথে কি করা হয়? ওই লবণটা মিশিয়ে কিছুক্ষণ হিট করার পর ঠান্ডা করা হয়। ঠান্ডা করে একটু ওটা একটু জেলির মতন জমে যায়, তারপর একটা ইউ আকৃতি নলের ভেতরে ভরে দেওয়া হয়। তার মানে কি? KClগুলো ওর ভেতরে পুরো লেগে থাকলো, একটা আঠা জাতীয় পদার্থ দেওয়া হলো, ওর ভেতরে পুরো লেগে থাকলো, ও শুকিয়ে হালকা জেলির মতন হয়ে যায়। সেইটাকে কি করে? এর ভেতরে ডিপোজিট করে। দেখ ভালো করে বোঝ, আমি তারপরে বোঝাচ্ছি। এর ভেতরে পুরো ঢুকিয়ে দিলাম। ঠিক এরকম। এর ভেতরে কি নিয়েছি? KCl নিয়েছি। এটা একটা কে ব্রিজ, এটা একটা দিস ইজ আ সল্ট ব্রিজ। এ সলিউশনের ভেতরে দিয়ে দিয়েছি। এ বেটা কি কাজ করছে দেখ, কি লেভেলের ভাবনা চিন্তা করেছে। এখন এর ভেতরে কি বলেছিলাম? এই টোটাল সলিউশনটা কি চার্জ হয়ে যাচ্ছিল? টোটালটাই পজিটিভ চার্জ হয়ে যাচ্ছিল, পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছিল। আর এ বেটা সলিউশনটা টোটালটাই কি হয়ে যাচ্ছিল? নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছিল। এই তো হচ্ছিল সমস্যা, যার জন্য কি ইলেকট্রন প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছিল। এ কি করলো? এর ভিতরে K+ আর Cl- আছে। এ কি করলো? কিছু পরিমাণ Cl-, এর দুটো আয়ন আছে, একটা K+ আর Cl-, যেদিকে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেছে তার ভিতরে কিছু পরিমাণ Cl- কে ছেড়ে দিল, বলে আমার থেকে Cl- কিছু, যখন বন্ধ হয়ে গেছে, যখন ইলেকট্রন আদান প্রদান বন্ধ হয়ে গেছে, ওকে করলো কিছু পরিমাণ Cl- এর ভিতরে ছেড়ে দিল। তাহলে এইখানে তো পুরোপুরি যে ধনাত্মক আধানগ্রস্ত হয়ে গেছিল, যে পরিমাণ Cl- এর ভিতরে আসলো, সেই পরিমাণ Zn2+ এই ছিদ্র পথে এর ভিতরে প্রবেশ করে গেল। তাহলে এর ভেতরে তো যে ধনাত্মক আধানটা পুরোপুরি হয়ে গেছিল, এই ঋণাত্মক আধানটা আসার পর ধনাত্মক আধানটা টু সাম এক্সটেন্ট কমে গেল, যে কারণে ইলেকট্রন এই প্রবাহটা, এই রিয়াকশনটা Zn থেকে Zn2+ এ কনভার্সন বন্ধ হয়ে যাচ্ছিল। এর ভেতরে টোটাল Zn2+ হয়ে গেছে, এই Zn2+টা এর ভেতর দিয়ে ঢুকে গেল Cl- আসলো বলে। তাহলে এই যে সলিউশনটা ছিল, যেটা টোটালি Zn2+ দিয়ে অধিগ্রহণ হয়ে গেছিল, সেখানে Zn2+ এর পরিমাণ কমে গেল, অর্থাৎ এখান থেকে আবার জিঙ্ক Zn2+ এ রূপান্তরিত হয়ে আবার এখানে ছাড়তে চাইবে এবং আবার দুটো করে ইলেকট্রন ছাড়বে, আবার এখান দিয়ে বেরোবে। আর এই ব্যাটা কি করলো? এই পাশ থেকে যে K+ আছে তাকে এর ভেতরে ছেড়ে দিল। আর এর ভেতরে টোটাল কি হয়ে গেছিল? SO4₂-, অর্থাৎ টোটাল নেগেটিভ আয়ন হয়ে গেছিল। এই নেগেটিভ আধান এই ছিদ্রপথে এর ভেতরে ঢুকে গেল, K+টা এই ছিদ্রপথে, K+টা এই সলিউশনের ভেতরে আসলো। তাহলে এটা যেটা নেগেটিভলি চার্জ হয়ে গেছিল, এই কিছু পরিমাণ K+ আসার পর এর নেগেটিভ চার্জের পরিমাণটা কমে গেল, ধনাত্মক আধান বেড়ে গেল। আবার কি করবে? এই Cu2+ আবার দুটো করে ইলেকট্রন নিয়ে আবার রিয়াকশান চালু করে দেবে। অর্থাৎ এই রিয়াকশান কিন্তু এই সল্ট ব্রিজ দিয়ে রাখলে কখনো কিন্তু বন্ধ হবে না, চলতে থাকবে। This was the all about the Daniell cells. এখন এই লবণ সেতুর কাজ কি? হোয়াট ইজ দি ফাংশন অফ লবণ সেতু? হোয়াট ইজ দি ফাংশন অফ সল্ট ব্রিজ? সল্ট ব্রিজের ফাংশন নাই। সল্ট ব্রিজ তো এইভাবে কাজ করে, সেটা আমরা বুঝে নিলাম। সল্ট ব্রিজ এইভাবে কাজ করে। কিভাবে কাজ করে যদি প্রশ্ন করে, বলবে এইভাবে, এই পাশে Cl- দিচ্ছে, Zn2+ ঢুকে যাচ্ছে, ফলস্বরূপ আবার রিয়াকশন কন্টিনিউ হচ্ছে, এখানে K+ এই ভেতরে ঢুকছে, এখান থেকে SO4₂- ওর ভেতরে ঢুকে যাচ্ছে, আবার রিয়াকশন কন্টিনিউ হচ্ছে। বলে যে কারণের জন্য বন্ধ হয়ে গেছিল, সেই কারণকে ও পুরো ধুয়ে মুছে ফিনিশ করে দিচ্ছে। কি কি কাজ? লবণ সেতু দায়িত্ব কি? একটা সেতু নির্মাণ করেছো, তার তো একটা দায়িত্ব থাকবে।
লবণ সেতুর দায়িত্ব কর্তব্য, তোমাদের যেমন প্রত্যেকের এক একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে শিখতে হবে, ভালো নাম্বার পেতে হবে, ভালো কলেজে ভর্তি হতে হবে, ভালো চাকরি করতে হবে, একটা দায়িত্ব আছে না তোমার প্রত্যেকের। তাহলে লবণ সেতুর কাজ হচ্ছে নাম্বার 1, দুটো তড়িৎদ্বারের ভেতরে 1 নম্বর কথা সংযোগ স্থাপন করা। সংযোগ স্থাপন করা, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ, দুটো তড়িৎদ্বারের ভেতরে তড়িৎ প্রশমতা বজায় রাখা। তড়িৎ প্রশমতা বজায় রাখা। রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে তো ব্যবহার করা যাবে না। আমি একে নিয়ে এসেছি এমনভাবে, তাহলে স্যার এখানেও তো ক্যাটায়ন আছে, তো এই K+ তো ইলেকট্রন খেতে পারে, এখানেও খেতে পারে, এখানেও দিতে পারে। তাই এ বেটাকে আমি ব্যবহার করেছি, তুমি খালি বাবা কাজ তুমি এই রিয়াকশনটাকে কন্টিনিউ রাখো। তুমি এমনভাবে এলে যে তুমি ইলেকট্রনগুলোর সাথে বিক্রিয়া করে ফেললে। এই যে ইলেকট্রন ছাড়ছে, এ বেটা যদি ইলেকট্রন নিয়ে নেয় K+, তাহলে তো আমার রিয়াকশানের তাৎপর্যই থাকে না, রক্ষকই হয়ে গেল ভক্ষক। আমি একে নিয়ে এসেছি শুধু দায়িত্ব পালন, তোমার অত কিছু জানার দরকার নেই, তুমি খালি বসো, আমার যেটা বন্ধ হয়ে গেছিলো তুমি সেটাকে চালাও। মানে ওকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ও এই রিয়াকশানে কোনোভাবে হ্যাম্পার না করে। অর্থাৎ দুটো ইলেকট্রন এর ভেতরে তড়িৎ প্রশমতা, অর্থাৎ এখান থেকে যদি দুটো ইলেকট্রন ছাড়ে এদিকেও দুটো ইলেকট্রনই ত্যাগ হবে, নেবে, তাহলে তড়িৎ প্রশমতা ইলেকট্রন নিউট্রালিটি ব্যবহার করতে হবে। 3 নম্বর, এক নম্বর বলেছি তাদের ভেতরে দুটো তড়িৎদ্বারের ভেতরে সংযোগ স্থাপন করা। 2 নম্বর হচ্ছে তাদের ভেতরে তড়িৎ প্রশমতা অর্থাৎ ইলেকট্রন নিউট্রালিটি ব্যবহার করে রাখতে হবে। এবং দেখো এই দুটো তড়িৎদ্বারের ভেতরে সম্পূর্ণরূপে যেন এই আদান প্রদান যেন কোনোভাবে মিশ্রিত না হয়। মানে এইখান থেকে দেখো তুমি বললে স্যার এটা তো একটা ব্রিজ, তাহলে এই সলিউশন গিয়ে এই দিকে চলে গেল, এই সলিউশন এসে মানে জিঙ্ক এসে ওর কপার এসে ওর মিলে ঘেটে এই করা যাবে না। অর্থাৎ দুপাশে দুটি দ্রবণ মানে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ যেন মিশে না যায়। যদি মিশে যায় তাহলে তো সব গন্ডগোল হয়ে গেল, তাহলে তো আর ব্যবহারই করা যাবে না, তাই না বাবা? তো সুতরাং এই জায়গাগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে কী কী বললাম অ্যাকচুয়ালি, তাহলে আলটিমেটলি এই পাশে ছিল আমার অ্যানোড, এই পাশে আমার ক্যাথোড। অ্যানোডে কি হয়েছে জারণ, ক্যাথোডে কি হয়েছে বিজারণ। বোঝা গেল না? বোঝা গেল না? RT-PCR এই নামটা এখন আমাদের কাছে সবচেয়ে খুব প্রচলিত নাম। করোনা মহামারীর সময় আমরা RT-PCR সম্পর্কে খুব জেনেছি। এখানে মনে রাখার উপায় কি? রাইট পজিটিভ ক্যাথোড রিডাকশন, অর্থাৎ ডান দিকে কে থাকবে? ক্যাথোড, এবং সেখানে কি হবে? রিডাকশন। আর লেফটে কি হবে? লেফট নেগেটিভ, ওখানে কি লিখেছি? পজিটিভ। তারপরে কি লিখেছি? ক্যাথোড। এখানে কি হবে? লেফট নেগেটিভ অ্যানোড। আর ওখানে লিখেছি রিডাকশন, এখানে কি বলবে? অক্সিডেশন। অর্থাৎ এইটা মনে রাখবে, এর অপোজিট এইটা করে দেবে। RT-PCR মনে রাখবে, RT-PCR মনে রাখলে এই টিটাকে এইটাকে একসাথে ধরবে, রাইট, অর্থাৎ ডান দিকে আছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, ক্যাথোড মানে ডান দিক, মানে ডানে থাকবে, সেখানে কি হবে? বিজারণ হবে। ক্যাথোড মানে কি থাকবে? ডান দিকে থাকবে এবং সেখানে কি হবে? বিজারণ হবে। তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট দি ড্যানিয়েল সেল, যেখানে আমরা দেখতে পেলাম যে একদিকে অ্যানোড একদিকে ক্যাথোড। এবং আলটিমেটলি তাহলে এই দুটো রিয়াকশানকে, অর্থাৎ দিস রিয়াকশান অ্যান্ড দিস রিয়াকশানকে যদি আমি যোগ করে দিই, অর্থাৎ আলটিমেটলি এই সেলে যে দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জারণ হয়েছে, তাহলে আমি এটাকে বলতে পারি জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আর এদিকটাকে কি বলতে পারি? বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে প্রত্যেকটা স্টেপগুলো একটু বারবার করে দেখবি বাবা, বারবার করে দেখবি, বারবার করে মনে রাখবি। একটা জানলে যদি ওভারঅল চ্যাপ্টার হয়ে যায়, তো একটা জানতে আমার তো কোনো সমস্যা নেই। তাহলে একদিকে আমি কি লিখলাম? জারণ অর্ধ বিক্রিয়া, একদিকে কি লিখছি?
বিজারণ অর্ধবিক্রিয়া, একদিকে জারণ হবে একদিকে বিজারণ। এবং এই দুটোকে যদি আমি ফাইনালি যোগ করে দিই, তাহলে আমি কী পাচ্ছি দেখো, যদি আমি যোগ করে দিই, এখানে একটু জায়গা বানিয়ে নিই, আমি জায়গাটা ছোট হয়ে গেছে, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কী পাচ্ছি এখানে, এর নিচে আমি এটাকে লিখছি এনে Cu2 প্লাস যোগ 2E অ্যারো দিয়ে Cu, দুটোকে যদি যোগ করি এদিকে 2E ঘেঁচাং ফুক, এখানে পড়ে থাকলো Zn যোগ Cu2 প্লাস অ্যারো দিয়ে Zn2 প্লাস যোগ কপার। দিস ইজ দ্য ফাইনাল সেল রিয়াকশান অফ আ ড্যানিয়াল সেল। একটা ড্যানিয়াল সেলের ফাইনাল সেল রিয়াকশান হচ্ছে এটা। এখানে তো সব প্রশ্নের উত্তর হলো, কিন্তু একটা প্রশ্ন স্যার আপনি উত্তর দিলেন না, ইলেকট্রন প্রবাহ যেদিকে হচ্ছে স্যার কারেন্ট প্রবাহ তার বিপরীত দিকে হচ্ছে কেন? ইলেকট্রন প্রবাহ স্যার যেদিকে হচ্ছে কারেন্ট প্রবাহ স্যার সেদিকে হচ্ছে না কেন? একটু ছোট্ট কথায় সব থেকে সোজাভাবে আমি বোঝাই, ভালো করে লক্ষ্য করো। সাপোজ এটা একটা লিথিয়াম ক্যাটায়ন। লিথিয়ামের ক্ষেত্রে কি আছে? লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন আছে 3টে, তার প্রথম ঘরে 2টো ইলেকট্রন আছে, তারপরে ঘরে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে। জাস্ট আমি এইটাকে মার্ক করছি, দিস ইলেকট্রন, আমি কনসিডার করছি দিস ইলেকট্রন। এখন মনে কর আমি একটা ছোট্ট একটা তার নিলাম, সাপোজ এরকম একটা ছোট্ট তার নিলাম, এর একদিকে নেগেটিভ আছে একদিকে পজিটিভ আছে, ইলেকট্রন এদিক থেকে যাচ্ছে, নেগেটিভ থেকে ওদিকে পজিটিভ থেকে কারেন্ট আসছে, এদিক থেকে কারেন্ট বেরোচ্ছে। এই কারেন্টকে অ্যাকচুয়ালি কি বলে জানিস তো? বলে দিই তোদের, পজিটিভ কারেন্ট বলে। অ্যাকচুয়ালি কারেন্টটাকে কি বলে? পজিটিভ কারেন্ট। কারেন্টটার কি নাম দিয়েছে? পজিটিভ কারেন্ট। দেখ কীভাবে হচ্ছে, ভালো করে লক্ষ্য। মনে করি এই তারটাকে যদি আমি একটু জুম করে নিই, এই তারটাকে আমি একটু জুম করে নিলাম, এর নেগেটিভ আছে পজিটিভ আছে, একটু জুম করে নিলে আমি দেখতে পাচ্ছি, এরকম একটা জুম করে নিলাম, দেখছি এইখানে এরকম নিউক্লিয়াস প্রোটন নিয়ে আছে, এখানে ইলেকট্রন নিয়ে আছে, অর্থাৎ এখানে নিউক্লিয়াস ইলেকট্রন নিয়ে বসে আছে, নিউক্লিয়াস ইলেকট্রন নিয়ে বসে আছে, এরকম পরপর এরকম সিস্টেম চলছে। আর এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, ভালো করে বুঝবে। এটা তো টোটাল লিথিয়ামটাকে এইটাকে ছোট করে এখানে দেখিয়েছি। এখন কি হচ্ছে? দিস ইলেকট্রন যে এই পজিটিভ চার্জের সব থেকে নিকটবর্তী আছে, সে কি করবে? এর সাথে অ্যাট্রাকশন হবে। ও এখান থেকে কি হবে? এর সাথে পজিটিভ নেগেটিভের কি হবে? অ্যাট্রাকশন হবে। এই পজিটিভ নেগেটিভের যদি অ্যাট্রাকশন হয়, এই ইলেকট্রনটা তখন কি করলো? এখান থেকে সরে গিয়ে এইখানে এসে স্থান নিল, এখানে এসে স্থান নিল। এই যে পজিটিভ আধানটা ছিল সে কি করলো? এখানে চলে আসলো। আবার এ কি করবে? এখান থেকে এখানে যাবে, অর্থাৎ এই পজিটিভ চার্জটা এখানে আসবে। এ কি করবে? এখান থেকে এখানে যাবে, এই পজিটিভ চার্জটা এদিকে আসবে। এ কি করবে? এখান থেকে এখানে যাবে, এই পজিটিভ চার্জটা এদিকে আসবে। অর্থাৎ দেখ, ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন এদিকে ফ্লো হচ্ছে, যে এই ইলেকট্রনগুলো যাচ্ছে এদিকে। ইলেকট্রনগুলো যাওয়ার জন্য এই যে পজিটিভ আধানটা ছিল সে কি করছে? আস্তে 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 এদিকে সরে আসছে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ যেদিকে হচ্ছে, পজিটিভ ফ্লো, কারেন্টের ফ্লো ঠিক তার বিপরীত দিকে হচ্ছে। ইলেকট্রন যদি এই দিকে যায়, পজিটিভ চার্জটা মানে পজিটিভ কারেন্টটা কি হচ্ছে? ঠিক তার বিপরীত যাচ্ছে। দিস ইজ দ্য পজিটিভ কারেন্ট। ইলেকট্রন প্রবাহ এই পাশ থেকে এই পাশে হবে, পজিটিভ কারেন্ট এই পাশ থেকে এই পাশে যাবে। বোঝা গেল? খুব সন্তর্পণে বুঝবি, খুব সন্তর্পণে করিস বাবা। নেক্সট আমরা এটা কি করলাম? এটা করলাম ড্যানিয়াল সেল। আমি জাস্ট একটা সিম্পল ভোল্টাইক সেলটা করিয়ে আমি ক্লাসটা, আজকের লেকচারটা এখানে স্টপ করবো, কারণ একদিনে এতটা করলে তোমাদেরই প্রেশার হয়ে যাবে। তবে কনসেপ্ট যা আছে সেটা কিন্তু অনলি প্রথম দিনেই আছে, বাদ বাকি দিনগুলো কিন্তু এই কনসেপ্ট ভাঙিয়েই চলবে। এই একদিন কোনটা ভালো কাজ করেছিস সেটা ভাঙিয়ে অনেকদিন ধরে চলিস কিনা। এবার আজকে আমার পড়ার ইচ্ছা নেই, আমি তো পরশু দিন পড়েছিলাম, আর সেটা ভাঙিয়ে 2-3 দিন চলে, এরকম করলে হবে না, কিন্তু পড়তে হবে। কি বলবো? একটা সরল ভোল্টীয় কোষ, একটা সরল ভোল্টীয় সিম্পল ভোল্টাইক সেল। আগের বার যেমন দুটো ভিন্ন ভিন্ন আলাদা আলাদা দুটো আমরা মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যখন একটা টোটাল রিয়াকশান হচ্ছে, গতবার আমি দেখলাম ড্যানিয়াল সেলের ক্ষেত্রে একটা টোটাল রিয়াকশান দুটো ভাগে ভাগ করেছিল, দুটোকে আমরা বলছি একটা হাফ সেল আর একটা হাফ সেল মিলে একটা সম্পূর্ণ কোষ বিক্রিয়া হচ্ছে। এই হাফ সেলের ভেতরে কী ছিল? অ্যানোড ছিল। এই হাফ সেলের ভেতরে কী ছিল? ক্যাথোড ছিল। এখানে কী হচ্ছিল? জারণ হচ্ছিল। এখানে কী হচ্ছিল? বিজারণ হচ্ছিল। দুটো মিলে একটা কোষ বিক্রিয়া হচ্ছে। আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন জারণ আর বিজারণ একই সাথে
ঘটে তখন জারণ আর বিজারণ কি ঘটে, একই সাথে ঘটে। তো সিম্পল ভোল্টাইক সেল, একটা সিম্পল ছবি আঁক, বেশি জটিল ছবির ভেতরে যাওয়ার দরকার নেই, একটা সিম্পল ছবি আঁক, ঠিক আছে। এখানে একটা ইলেকট্রোলাইট সলিউশন দিয়ে দেবো, এখান দিয়ে একটা জিঙ্ক, এটাকে কি দিলাম, জিঙ্ক কি হিসেবে কাজ করবে, অ্যানোড। জিঙ্ক কি হিসেবে কাজ করে, অ্যানোড। আর এদিকে একটা কাকে দিলাম, এদিকে একটা কাকে দিলাম কপার, হিসেবে কাকে দিলাম ক্যাথোড। দুটো তড়িৎদ্বার তো মাস্ট, আর জিঙ্ক এখানে কি, অ্যানোড। আগের বারের সাথে এর মেন পার্থক্যটাও তোমাদের বলবো আমি। আগের বারের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা ধাপে গিয়ে ইলেকট্রন প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল, তারপরে আমাদের সল্ট ব্রিজ দিয়ে আবার কানেকশন করতে হয়েছিল, যেহেতু দুটো আলাদা আলাদা দ্রবণের ভেতরে আবার সংযোগ স্থাপন করার দরকার ছিল। জিঙ্ক গ্যাসের পর একদিকে ছিল, একদিকে কপার সালফেট ছিল। আর এখানে কি হচ্ছে, আমরা এখানে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড নিয়ে নিয়েছি, ডাইলিউট H2SO, না জিঙ্কের সাথে ZnSO4 নিয়েছি, না কপারের সাথে কপার সালফেট নিয়েছি, জাস্ট এটা নিয়েছি। এটাকে কি করেছি, আবারও সেই কানেকশন তো মাস্ট, কানেকশন তো করতেই হবে, কানেকশন করে দিলাম। একটা ভোল্ট মিটার নিয়ে নিয়েছি, অসুবিধা নেই কিছু। যখনই সংযোগ ঘটাবো সঙ্গে সঙ্গে কি রিয়াকশন হবে লক্ষ্য করবো, কি হবে, এই জিঙ্ক কি করবে, অ্যানোডে কি হবে, জারণ হাফ সেল, অ্যানোড মানে কি হবে, সেখানে জারণ হবে, তাহলে কি হবে, জিঙ্ক Zn2+ যোগ 2E উৎপন্ন হবে। জিঙ্ক কি উৎপন্ন করবে, Zn2+ প্লাস 2E, অর্থাৎ এখানে কি রিয়াকশন হবে, অক্সিডেশন। কি রিয়াকশন হলো এখানে, অক্সিডেশন। ভালো করে বোঝার চেষ্টা কর, কি ম্যাজিক ঘটতে চলেছে ভাব। আগের বার কি করেছিলাম, এই দুটো ইলেকট্রন কে নিয়েছিল, মিডিয়ামে উপস্থিত Cu2+, হুইচ ওয়াজ ফর্মস ফ্রম কপার সালফেট, বাট হিয়ার দেয়ার ইজ নো কপার সালফেট প্রেজেন্ট, কপার সালফেট তো নাই, কে আছে এখানে H2SO4। বাট এই জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়েছে, সেই দুটো ইলেকট্রন এই পথে এই দিকে চলে আসবে, এই কপার প্লেটে, এই কপার তড়িৎদ্বারে এই ইলেকট্রন চলে আসবে। তাহলে ইলেকট্রন যে দিক থেকে আসবে, কারেন্ট প্রবাহ তার বিপরীতে ঘটবে। কারেন্ট মিনস পজিটিভ কারেন্ট, কারেন্ট তো ইলেকট্রন যাচ্ছে এদিকে, ইলেকট্রন তো এখান থেকে এখানে চলে আসলো কপারের প্লেটে, তাহলে এই প্লেটের উপর ইলেকট্রন চলে এসছে, এখান থেকে তৈরি ছেড়েছে এখানে চলে এসছে, আর মিডিয়ামে এই Zn2+ এসছে, আগের বার যেমন হয়ে আসলো তেমন। এই যে ইলেকট্রন এখানে আসলো, ওকে তো কেউ নেবে, নেওয়ার মতন কে আছে, এই যে ব্যাটা বসে আছে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ও বলছে আমি যদি ভেঙে যাই, তোমার কি কোনো সমস্যা আছে, বলেন না, তুমি ভাঙো, তুমি ভেঙে কি উৎপন্ন করবা, 2H+ প্লাস SO4 2-, তুমি ভেঙে কি উৎপন্ন করবে, 2H+ প্লাস SO4 2-, বলে ঠিক আছে, ওকে, ইলেকট্রন চলে এসছে। এবার 2H+ কি করলো, এই যে 2H+ নাচতে 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 এর উপরে গিয়ে হাজির হলো, এর উপর দিয়ে হাজির হয়ে এই ক্যাথোডের প্লেটের উপরে ক্যাথোড বিক্রিয়া ঘটাতে সহায়তা করলো। তাহলে ক্যাথোড কি হবে, বিজারণ হাফ সেল, ক্যাথোডে কি হবে, বিজারণ, কে যাচ্ছে নাচতে নাচতে, 2H+, কটা ইলেকট্রন খাবে, দুটো ইলেকট্রন, বেরোবে কি, হাইড্রোজেন। অর্থাৎ এই কপার তড়িৎদ্বার থেকে হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে সব সিম্পল যে ভোল্টাইক সেল আছে, সেখানে কি হচ্ছে, নো সল্ট ব্রিজ ইজ নিডেড। বাট এখানে কিন্তু সল্ট ব্রিজ যেহেতু ব্যবহার করছি না আমরা, কেন ব্যবহার করছি না, কারণ এখানে দুটো আলাদা আলাদা কোনো সলিউশন নেই, ব্রিজ তৈরি করার কোনো জায়গা নেই। এখানে কিন্তু ইলেকট্রন প্রবাহ কিন্তু কখনোই বন্ধ হবে না, এটা কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে।
তো এখানে আলটিমেটলি যে ক্যাথোড রিয়াকশন হলো, এই অ্যানোড রিয়াকশন হলো জিঙ্ক থেকে এইটা, আর ক্যাথোড রিয়াকশন হলো এটা। তাহলে ওভারঅল যদি রিয়াকশনটাকে আমি একটু বিচার করি, ওভারঅল রিয়াকশনটা কি দাঁড়াচ্ছে, জিঙ্ক থেকে Zn2 প্লাস যোগ 2E অ্যান্ড ওদিকে 2H প্লাস 2E অ্যারো দিয়ে H2, আলটিমেট সেল রিয়াকশন 2E কেটে গেল, পরে থাকলো জিঙ্ক প্লাস 2H প্লাস অ্যারো দিয়ে Zn2 প্লাস যোগ হাইড্রোজেন গ্যাস ইভলভ হলো, বেরিয়ে চলে গেল। কোথায় জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে আমরা কিন্তু দেখে নিতে পাচ্ছি এইভাবে। এই চ্যাপ্টার যত বেশি এগোবে আমরা নেক্সট ক্লাসে তড়িৎদ্বার বিভব জানবো, যে তড়িৎদ্বার বিভব কিভাবে জেনারেট হচ্ছে, সেখান থেকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভব জানবো, রেফারেন্স ইলেকট্রোড জানবো, অর্থাৎ SHE জানবো, SHE SCE এগুলো কি জিনিস জানবো, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড, ক্যালোমেল কি সেটা জানবো। এবং থার্ড ক্লাসে আমরা হয়তো বা থার্ড ক্লাসে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ জানবো, ইজি টেকনিক, দুনিয়ার বেস্ট টেকনিক। হয়তো বা তোমাদের কাছে আমি বেস্ট বলতে পারি না, যেহেতু আমার নিজের, তোমাদের জন্য দেখো যদি তোমাদের কাজে লাগে তাহলে সেটা অবশ্যই বেস্ট হবে। আস্তে 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 শিখবো। তো চলো এইটাকে ভালো করে তৈরি করে রাখবে বাবা, এইটাকে যদি ভালো করে তৈরি করে রাখতে পারো, এর উপরে ভিত্তি করে নেক্সট ক্লাসগুলো তোমাদের কাছে ভেরি 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 ইজি হবে, আমি কথা দিলাম। ভালো করে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাদের ভিডিও দেবো। টার্গেট আমাদের 2023, তার আগে তোমাদের সিলেবাস, টেস্টের আগে তোমাদের সিলেবাস আমি শেষ করে দেবো। উইশ ইউ গুড লাক, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।